ব্রেন বুস্টার চ্যানেলে সকল দশম শ্রেণীর ছাত্রছাত্রীকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কণির দ্বিতীয় পর্বের আলোচনা। আশা করি প্রথম পর্ব তোমাদের ভালো লেগেছে। আজকের দ্বিতীয় পর্বে কণিকে আবার একবার আমরা উপস্থাপিত করতে চলেছি জীবনযুদ্ধের লড়াইয়ে কিভাবে একটা গ্রামের মেয়ে এত বড় একটা স্টেজ, সাঁতারের একটা বড় প্ল্যাটফর্মে নিজেকে সফল করে তুলেছিল, তার একটা চিহ্ন বা তার একটা লড়াই আমরা প্রত্যক্ষভাবে অনুভব করতে চলেছি। তাই কথা না বাড়িয়ে আজকে শুরু করছি দ্বিতীয় পর্বের সংক্ষিপ্ত এবং পূর্ণাঙ্গ আলোচনা। প্রথম পর্বে আমরা যেখানে শেষ করেছিলাম, খিদ্দা এবং বিষ্ণুধর তাকিয়েছিল গঙ্গার তীর থেকে একটা ছুটে আসছে একটা তীক্ষ্ণ আওয়াজ, কনি কনি বলে। আমরা এই পর্যন্ত প্রথম পর্বে ছিলাম। দ্বিতীয় পর্ব শুরু করছি যেখান থেকে এই শব্দটিকেই ধরে আমরা দ্বিতীয় পর্ব শুরু করছি। এই শব্দটির উৎস কোথায়, কোথা থেকে এলো এই শব্দটি? তাই দুজনেই তাকায় গঙ্গার দিকে, দেখে কয়েকজন ছেলে মেয়ে একটা কিলবিল করছে জলের মধ্যে। তারা আম কুড়ানোর লড়াই, তাদের মধ্যে কখনো কখনো মারপিট বেঁধে যাচ্ছে, কখন কাকে লাথি মারামারি করছে, কাকে ধরে টানছে, তা সে ছুঁড়ে ফেলে দিচ্ছে, কাদা মাখামাখি করছে। জল আর কাদা তাদের যেন একাকিত্ব করে তুলেছে এই 4-5 জন ছেলে মেয়েকে। আশেপাশে যারা স্নান করতে গিয়েছিল তাদের মধ্যে বেশ কিছুজন বয়স্ক লোক ছিল। এই রকমই একজন বয়স্ক স্নান প্রার্থী বলা যেতে পারে, তার বিরক্তি এতটাই লেগেছিল যে সে শেষ পর্যন্ত গালাগালি দিয়েও তাদেরকে শান্ত করার চেষ্টা করে। যখন সে ভীষণ বিরক্ত হয়ে গেছে যে এই হা ভাতা হা ঘরের ছেলে মেয়েদের জন্য একটু স্নান করারও সুযোগ আমাদের থাকে না, জলটা কিভাবে যে নোংরা করে তুলছে এরা, সে বলার মতো নয়। এদের বিরক্তিটা যখন ক্ষিতীশের কাছে গিয়ে পৌঁছায়, ক্ষিতীশ তাকিয়ে দেখে কি বলছে এরা। এই রকম পরিস্থিতির পরে যখন সেই বৃদ্ধ লোকটি এই গালাগালিতেও সন্তুষ্ট হয়নি, শেষ পর্যন্ত একটা শব্দ প্রয়োগ করে, দেখছেন না এখানে একটা মেয়ে মদ্দানি আছে। এই কথাটি বলার সাথে সাথেই খিদ্দা তাকে আবার জিজ্ঞাসা করে, আপনি কি বললেন? আরে দেখছেন না একটা মেয়ে মদ্দানি এখানে আছে। তখন খিদ্দার আবার প্রশ্ন, আচ্ছা কাকে আপনি মেয়ে মদ্দানি বলছেন, এখানে সে কে? তখন বৃদ্ধের সেই সমস্ত বিরক্তিটা গিয়ে পড়ে খিদ্দার কাছে। খিদ্দাকে বলে সে, দেখছেন না আপনারও তো দুটো চোখ আছে, দেখুন না তাকিয়ে, নিশ্চয়ই দেখতে পাবেন। খিদ্দা গঙ্গার দিকে তাকিয়ে দেখে যে না, বুঝতে তো কিছু পাচ্ছি না। বলছে ওই যে দেখছেন না, ওই যে ছেলেদের মাঝখানে একটা রোগা শিপশিপে একটা চেহারাযুক্ত, ওইটাই মেয়ে। খিদ্দা অনেকক্ষণ তাকিয়ে দেখে, এটা মেয়ে, ঠিক বুঝতে তো পাচ্ছি না। যাই হোক, এই ইতস্ততর মধ্যে দিয়ে খিদ্দাও স্নান সেরে গঙ্গার অনেক সিঁড়ি বেয়ে উপরে উঠে সে যে কাদাগুলো পায়ে লেগেছিল সেই জল গামছা করে যেটা নিয়ে এসেছে সেটা দিয়ে সে পা ধোয়ার চেষ্টা করে শেষ পর্যন্ত সে তার সমস্ত পোশাক পরে এবং গামছাটাকে মাথায় পাখরির মতো জড়িয়ে সে 15 মিনিট সরু গলির মধ্য দিয়ে হেঁটে প্রবেশ করে তার একতলা বা এক চালের ঘরের, যেটা ছাউনিটা খোলা দিয়ে আছে। ঘরে প্রবেশ করার মুহূর্তেই যখন সে তার বাড়িতে এসে পৌঁছালো খিদ্দা, বাড়ির গেট খোলার সাথে 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 ভিতর থেকে ভেলো প্যান্টটা তুলতে তুলতে এগিয়ে এসে, খিদ্দা অনেকক্ষণ তোমার জন্য দাঁড়িয়ে আছি, তুমি এত দেরি করলে আজকে রে? ক্ষিতীশ তাকে জানে, হ্যাঁ রে আজকে রে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, একটু চা বসাতো। যখন এই কথা বলে তখন ভেলো প্রত্যুত্তরে জানায়, যদি বৌদি এসে পড়ে? তখন খিদ্দা বিনতির সুরে বলে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা বাদ দে, আচ্ছা বলতো কী ব্যাপার, কিসের জন্য এসেছিস? তখন ভেলো তাকে জানায় যে খিদ্দা, আজকে নাকি ক্লাবে কি মিটিং আছে, শুনলাম যতটুকু তোমাকে ওরা অপমান করার চেষ্টা করছে, তুমি যেও না। ক্ষিতীশ একরোখা লোক, সে তার প্রত্যুত্তরে সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়, কেন আমি যাব না কেন, নিশ্চয়ই যাব।
আমাকে কে অপমান করবে না অপমান করবে আমার দেখার দরকার নেই, কিন্তু আমি ক্লাবের মিটিংয়ে যাব। ক্ষিতীশের এই কথা তীক্ষ্ণভাবে খানিকটা হৃদয় বিদারক করে তোলে ভেলোকে। তাই সে কোনো এর উপরে আর কোনো প্রশ্ন না করে সে চেষ্টা করে অন্যান্য কথার মধ্যে দিয়ে দুজনে আলাপচারিতা সারার জন্য। ক্ষিতীশ যখন ঢুকেছে সঙ্গে সঙ্গেই তার পরিবারের একটু পরিচয় আমরা যদি এখান থেকে পেলাম লেখক মতি নন্দীর মধ্য দিয়ে। মতি নন্দীর লেখা অনুসারে ক্ষিতীশের যে বাড়ির পরিচয়টা আমরা পাই এখানে, ক্ষিতীশের বাড়িটা যেটা আছে তার একটা উঠান আছে। সেই উঠানটা কিন্তু কীরকম না, একটা টেনিস খেলার কোর্টের মতো, এতটা আয়তন বিশিষ্ট একটা উঠান। আর আছে তার কি একচালা একটা বাড়ি এবং তার রান্নাঘর, স্নানের ঘর, এবং যে জলটুকু প্রয়োজন হয় বেশিরভাগই তাকে পার্শ্ববর্তী রাস্তা থেকেই তাদের যে কল আছে সেই কলই তাকে বেশিরভাগই জল ব্যবহার করতে হয়। এবং এই বাড়ি যতটুকু আছে সেই বাড়ির আবার উত্তর দিকের যিনি মালিক সে বারবার ক্ষিতীশকে প্রভাবিত করার চেষ্টা করে যে বাড়িটা বিক্রি করার জন্য, কিন্তু স্মৃতি বিদারক এটা একটা তার কাছে, কারণ এটা একটা পিতৃভূমি তার কাছে, তাই তার কাছে এটা একটা গর্ব বা সম্মানের, তাই সে বাড়ি বাড়ি কিন্তু এটা নাকচ করে। আর এই বাড়িতে যারা এই বাড়িতে ক্ষিতীশের সঙ্গে যারা থাকে তার মধ্যে থাকে তার দুটো বিড়াল, একটা হচ্ছে বিশু আর একটা খুশি, আর তার স্ত্রী লীলাবতী। এই হচ্ছে তার ছোট পরিবার, এই নিয়েই তার জীবনযাত্রা, এইভাবেই সে চলে। এবং এই উঠানে যে সামান্য জায়গাটুকু আছে সেখানে সে লাউ কুমড়ো বিভিন্ন ফসল ফলিয়েছে, সেইগুলো আমরা এই লেখনীর মধ্য থেকে পেয়ে থাকি। এবং এবং অতি সহজ যে জীবনযাত্রা, তার যে ঘরে থাকার যে জায়গাটা সেইখানেও আমরা পাই। এই রকম যখন তাদের কথাবার্তা হয়, সেই কথাবার্তা ভেলোর সঙ্গে যখন ক্ষিতীশ বলছিল, সেই বলতে বলতেই আমরা দেখি আর একজন মানুষের কিন্তু এই গৃহে প্রবেশ ঘটছে। তিনি আর কেউ নন, তিনি হলেন ক্ষিতীশের সহধর্মিণী, তিনি লীলাবতী। যখন ক্ষিতীশ এই রকম কথা বলছে ভেলোর সঙ্গে, লীলাবতী অতর্কিতেই ঢুকে পড়ায় তারা একটু হতচকিত হয়ে ওঠে এবং তারা তাদের সমস্ত কথা তখনই বন্ধ করে দেয়। কিন্তু লীলাবতী সে কিন্তু এই অল্প সময়ের মধ্যেই দুই একটা কথা শুনে ফেলে যে ক্ষিতীশকে চাইছে না আর ক্লাবে রাখতে, বা ক্লাবের কিছু একটা গোলযোগ তৈরি হয়েছে, এই ব্যাপারটা সে অনুভব করতে পারে। সঙ্গে সঙ্গেই ক্ষিতীশকে সে প্রশ্ন করার আগেই ভেলোকে জানায় যে বেলা তো অনেক হলো, এক মুঠো এখানে খেয়ে গেলেই তো হয়। কিন্তু এই কথা বলার সাথে সাথেই ভেলো তার প্রত্যুত্তরে জানায়, না বৌদি আজকের অনেক দেরি হয়ে গেছে, থাক অন্য দিনে হবে, বলেই সে কিন্তু বাড়ি থেকে প্রস্থান করে। এবং ভেলো জানিয়ে যায় যে দাদা বাদবাকি কথাগুলো বিকালে ক্লাবের কাছে গিয়েই হবে। এই রকম কথা বলেই সে কিন্তু ভেলো বাড়ি থেকে পালিয়ে যায়। যাওয়ার পরে ক্ষিতীশকে লীলাবতী জানতে চায়, আচ্ছা আজকের কি হয়েছে ক্লাবে? তখন গম্ভীর্য মুখে ক্ষিতীশ জবাব দেয় যে ক্লাবে নাকি ওরা আমাকে রাখতে চাইছে না। এই কথাটা শোনার পরে লীলাবতী জানায় যে অনেক দিন পর আমি একটু খুশি হলাম, যাই হোক এবার তো অন্তত সংসারের দিকে মন দেবে। সংসারের প্রতি যদি আমরা একটা দৃষ্টিভঙ্গি বা একটু জেনে নিই, ক্ষিতীশের একটা দোকান ছিল গ্রে মার্কেটে, টেলারিংয়ের দোকান, যে দোকানটির তৎকালীন সময়ে নাম ছিল সিংহ টেলার্স। সেখানে দুজন টেলারের কাজ করত, অর্থাৎ দর্জি, আর একটা তাদের কিন্তু ছিল একটা বড় কাঠের একটা আলমারি, যেখানে ছিল সিনথেটিকের কাপড়ে ভরপুর। কিন্তু ক্ষিতীশ এমন একজন মানুষ যিনি কিন্তু এই জুপিটারই তাকে কিন্তু সব কিছুই, জুপিটার এসে 35টা বছর কি করেছে কাটিয়েছে দুবেলা, শুধু একটাই লক্ষ্য যে কত ভালো সাঁতারু তৈরি করা যায়, এটাই ছিল তার জীবন, এটাই ছিল তার লক্ষ্য। দুপুরে মাত্র 2 ঘন্টার জন্য সে সময় দিত দোকানে। এর ফলে কি হতো, দোকানে যা হওয়ার তাই হতো। 4 মাসের দোকানের বাড়ি ভাড়া বাকি, এবং যে সিনথেটিকের কাপড়গুলো ছিল সেগুলো প্রায় অর্ধেকও কম আছে। এই রকম একটা দৈন্যদশা যেখানে তৈরি হচ্ছে সংসারে, লীলাবতী সব কিছু বুঝতে পেরে ক্ষিতীশকে এই দায়িত্ব থেকে সরিয়ে নিজের যে গহনাগুলো ছিল সেই গহনা দিয়েই সে কিন্তু সমস্তটা গহনা বন্ধক রেখে দোকানের দায়ভার নেয় এবং দোকান পরিচালনার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে আজকের সে তুলে নিয়েছে। দোকানের আজকের সে নাম দিয়েছে প্রজাপতি।
দোকানে যে দুজন মেয়েকে রেখেছে তারা প্রত্যেকেই ডিপ্লোমা করা, এবং এখন আর কোনো ছেলেদের পোশাক তৈরি হয় না, হয় সেখানে বাচ্চাদের আর মেয়েদের পোশাক। আজকের একটা উদাহরণ দিলেই আমরা বুঝতে পারবো দোকানের জনপ্রিয়তা কোথায় গিয়ে পৌঁছেছে। আগে যেখানে একটা ব্লাউজ করার জন্য কেউ এলে 2-3 দিনেই দিয়ে দিতে পারতো, এখন কেউ ব্লাউজ করলে তাকে 10 দিনের পরে অর্ডারটা নিয়ে যেতে হয়। অর্থাৎ এখন জনপ্রিয়তা এতই বেড়েছে যার ফলে তার এই ছোট দোকানে আর হচ্ছে না, তার আর একটা দোকানের প্রয়োজন। তাই লীলাবতী এই দুপুরবেলা গিয়েছিল একটা দোকানের অনুসন্ধান করতে। হাতিবাগানের কাছে একটা দোকান পাওয়া যাচ্ছে, সেই দোকানটার সমস্ত কন্ডিশন জানার জন্য লীলাবতী গিয়েছিল সেখানে। লীলাবতী ফিরে আসার পরে যখন এই রকম কথোপকথন হচ্ছে, তখন কিন্তু আমরা দেখি ক্ষিতীশ একটু বিষণ্ণ, কারণ আজকে সে ভাবান্বিত। 35টা বছর যে জুপিটারকে দিয়েছে, সেই জুপিটারই আজকের চাইছে তাকে সেখান থেকে তাড়িয়ে দিতে। তাই সে আজকের আবেগপ্লুত। এইরকম করতে করতেই যখন আমরা দেখি লীলাবতী রান্নাঘরে গিয়ে সে ভাত তোলে, ক্ষিতীশকে ডাকে, কই খেতে আসো। ক্ষিতীশ আজকের একটু গম্ভীর মুখে গিয়েই খাবারটা শুরু করে। খাবারের পরিচয়ও আমরা এখানে পাই যে ক্ষিতীশ কিন্তু সব কিছুই প্রায় সিদ্ধ খাবার। লীলাবতী প্রথম দিকে এসে এইগুলো মেনে নিতে পারতো না, তার ফলেই তাদের মধ্যে প্রচুর বাকবিতণ্ডা হতো। এমনকি কয়েকদিন অনশনও করেছিল লীলাবতী, তাতে কিন্তু ক্ষিতীশের কিছু লাভ হয়নি। ক্ষিতীশ তাতে কিন্তু একটুও নড়চড় হয় না, কারণ ক্ষিতীশের মনে হয় এটা ঠিক হচ্ছে না। তবে শেষ পর্যন্ত একটা লাভ হয়েছিল, সপ্তাহে একদিন লঙ্কা হলুদ বা তেলে রান্না হতে পারে, কিন্তু এই রান্না কখনোই ক্ষিতীশ খায় না। ক্ষিতীশের সমস্ত রান্না হয় সিদ্ধ। ক্ষিতীশের মনে হয় এই সিদ্ধ খাবারে গুণমান অনেক বেশি থাকে, স্বাস্থ্য ভালো থাকে এবং অনেক দিন পর্যন্ত লড়াই করা যায়। বাঙালিরা যেহেতু খাদ্যপটু, তাই তাদের কিন্তু এই শরীরের তাগাদ থাকে না ভালো, তাই বড় স্পোর্টসম্যান হতে পারে না। ক্ষিতীশের একটা কথা অনুসারে আমরা পাই যে ডাক্তার রায়ের মত অনুসারে কেউ যদি একবার কোনো বিয়ে বাড়িতে একদিন খায়, তাহলে তার 1 মাসের আয়ু কমে যায়। ক্ষিতীশের শরীরচর্চা, জীবনযাত্রা এতটাই সহজ, এতটাই সরল, সবটাই ছিল কিন্তু একটা স্পোর্টসম্যান অনুসরণ করার মতো আমরা এখানে দেখতে পাই। যাই হোক, এইরকম কথাবার্তার মধ্য দিয়ে ক্ষিতীশ গুরুগম্ভীরভাবে যে কোনো প্রকারেই খাবারটা সেরে ফেলে, এবং সেই এঁটো থালা বলতে গেলে হয়, সেই থালাতেই লীলাবতী তার ভাত এবং ডাল বেড়ে সে খেতে আরম্ভ করে। এটা ক্ষিতীশের খারাপ লাগে। ক্ষিতীশ ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে এটা ইনহাইজেনিক, এটা তাহলে স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। যাক, লীলাবতী এতে কিন্তু কর্ণপাতও করেনি এবং সে এটা খেয়েই যায়। তাই ক্ষিতীশ সর্বদাই চেষ্টা করে যে খাওয়া হয়ে গেলে সে তার ঘরে চলে আসে, লীলাবতী তারপরে খেতে আরম্ভ করে। আজকের এই ক্ষিতীশ খাওয়া শেষ করে তার শোবার ঘরে এসেছে। শুতে গিয়ে তার বারে বারে একটা যেন শব্দ এবং দৃশ্য বারে বারেই তাকে প্রভাবিত করছে, সেটা হলো কনি। আমরা এই পর্যন্ত আজকের দ্বিতীয় পর্ব পেলাম। আশা করি ছাত্রছাত্রীদের ভালো লাগছে। এরপরে আমরা তৃতীয় পর্বে আবার এই সুন্দরভাবে উপস্থাপন করব, এবং ছাত্রছাত্রীদের কথা দিয়েছি বই না খুলে এটা যদি ভালো করে দেখে বা শোনে, তাহলে কিন্তু তাদের পুরো পড়াটাই সম্পূর্ণ হয়ে যাবে। আশা করি ছাত্রছাত্রীদের প্রত্যেকেরই উপকারে লাগবে বা প্রত্যেকে উপকৃত হবে। তাই আমি বলছি যেটা, তোমরা আমার জন্য একটু চেষ্টা করো, এই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে জনপ্রিয় করে তোলো।